আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমরা গত ক্লাসে যে কনফিগারেশনটা দেখেছিলাম সেটা হচ্ছে যে কমন বেস কনফিগারেশন, অর্থাৎ বিজেটিকে আমি এখন ইউজ করতে চাচ্ছি। আমরা বিজেটি হচ্ছে প্রথমে বানানো শিখেছি, একটা বিজেটিকে কীভাবে বানানো যায়, তার কোনটার এরিয়া বড় কোনটার এরিয়া ছোটো করা যায়, তাই না? কোনটা ডোপিং বেশি কোনটা ডোপিং কম দিয়ে আমি বিজেটিটাকে বানিয়ে ফেলেছি। এখন আমার একটা বিজেটি বানানো শেষ। এখন এই বিজেটিটাকে এত ইলেকট্রনিক্স কম্পোনেন্ট আমি সার্কিটে ইউজ করতে চাচ্ছি। সার্কিটে যদি ইউজ করতে চাই তাহলে এর কনফিগারেশনটা কীভাবে ইউজ করতে, বায়াসিং করতে হবে। তো বায়াসিং না করলে তো এটা কাজ করবে না। নর্মালি আমি সিগনাল দিলাম বিজেটিতে কোনো বায়াসিং ছাড়াই, তো সিগনালটা আউটপুটে যাবে না। আগে বিজেটিকে অন করে বসায় রাখতে হবে। একটা জিনিস যদি অন না করে রেখে দাও, একটা পাইপ মনে করো আছে, পাইপের মুখ বন্ধ আছে, যতই পানি দাও ওই মুখ খুলবে না। তুমি যতই এদিকে অল্প পানি দাও ওদিক দিয়ে বেশি পানি বেরোবে না। সো ওই পাইপটাকে আগে খুলে রাখতে হবে। খুলে রাখার জন্য বায়াসিং করতে হয়। এই বায়াসিংটা 3টা কনফিগারেশনে করা যায়। তার আগে তোমাদের কাছে একটু ফিডব্যাক নিয়ে নেই। এই বিজেটির ইমিটার, বেজ এবং কালেক্টর 3 টার্মিনাল ডিভাইস। তো ইমিটার, বেজ, কালেক্টর। যখন আমি এটাকে সার্কিটে ইউজ করব তখন আমি 4টা টার্মিনাল ব্যবহার করি। সবসময় 4টা টার্মিনাল লাগে। ইনপুটে 2টা, আউটপুটে 2টা, অর্থাৎ একটা টার্মিনালকে আমি কমন রাখি, তাই তো? একটা টার্মিনালকে কমন রেখে ইনপুটে 2টা, আউটপুটে 2টা, এটা একটা কমন আছে। ওকে, এখন আমাকে একটা জিনিস বলো, এই যে বিজেটির ইমিটারটা সব থেকে বড় হবে না কালেক্টরটা সব থেকে বড় হবে? কালেক্টরটা সব থেকে বড় হবে, তাই তো? আমি ফিজিক্যাল যে ডিভাইসটা বানিয়েছি তার জন্য কালেক্টরের এরিয়া সব থেকে বড়। বাট হোয়াই? হিট প্রডিউসড হবে, যত ইলেকট্রন আছে এখানে এসে কালেক্ট হবে, দ্যাটস ওয়াই কালেক্টরের এরিয়াটা একটু বড় রাখতে হচ্ছে। আর যদি আমি ডোপিং কনসেন্ট্রেশনের কথা বলি তাহলে ইমিটার, বেস এবং কালেক্টরের ক্ষেত্রে কোনটা বেশি এবং কোনটা কম হবে? বেজে সব থেকে কম হবে, হ্যাঁ, ইমিটার থেকে একটু কম হবে। ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি তোমাদের মাথায় জিনিসটা ঢুকছে। তাহলে এই জিনিসটা তো আমার বানানো শেষ। এখন আমি কনফিগারেশন দেবো। কনফিগারেশন ছিল 3 প্রকার। কি ছিল কনফিগারেশন? 3 ভাবে বিজেটিকে 3 ভাগে কমন বেজ, কনফিগারেশন, কমন বেস কনফিগারেশন, কমন ইমিটার কনফিগারেশন, কমন কালেক্টর কনফিগারেশন। এই 3টা নামের তাৎপর্য কী যেন ছিল? মানে যেটাকে কমন রাখতেছি সেটার নাম অনুযায়ী আমি জিনিসটার নাম দিচ্ছি, তাই তো? আমি যদি বেসটাকে কমন রাখছি সেই কনফিগারেশনটার নাম দিচ্ছি আমি কমন বেজ। ইমিটার কমন রাখলে কমন ইমিটার। ওকে, গত ক্লাসে আমরা কমন বেস কনফিগারেশনের ইনপুট এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কেমন ছিল সেটা আমরা একটু দেখেছিলাম। আমরা জিনিসটা একটু রিভিউ করি। ওকে, কমন বেস কনফিগারেশন আমারটা না দেখে তোমরা একটু এঁকে ফেলো। আমারটা না দেখে একটা কমন বেস কনফিগারেশন আঁকো। আচ্ছা, একটা জিনিস তোমরা জানো কি, যে ব্যাটারির পজিটিভ প্লেটের যে সিম্বল সেটা সবসময় বড় আঁকতে হয়। যখনই আঁকবা তখন ব্যাটারির পজিটিভ যে প্লেটটা থাকবে অবশ্যই সেটা বড় হিসেবে ইন্ডিকেট করবা।
এটা ছিল আমার বিজেটির হচ্ছে কমন বেস কনফিগারেশন, একটু আগেই যেটা আঁকলাম। ওকে, রেজিস্ট্যান্স দিতে পারো, সমস্যা নেই। আউটপুটের এখানে, সো আউটপুটটা এখানে নিব, যেহেতু এখানে একটা রেজিস্টার লাগাই দিতে পারো, আরসি একটা রেজিস্টার, ওই রেজিস্টারের অ্যাক্রসে আমি আউটপুটটা রেজিস্টারের অ্যাক্রসেও নিতে পারি, অথবা এই কালেক্টর ইমিটার থেকেও নিতে পারি। তাহলে এই কমন বেস কনফিগারেশনের ইনপুট ভোল্টেজ এবং কারেন্টটা কি কি হবে? এদিকে ইনপুট আছে, ওদিকে আউটপুট আছে। ইনপুট ভোল্টেজ এবং কারেন্ট কি ছিল? কমন বেস কনফিগারেশনে ইনপুট ভোল্টেজ এবং ইনপুট কারেন্ট কোনটা? আইই, ভিবিই। আর ওদিকে আইসি, বিসি। সো ইনপুট হচ্ছে কারেন্ট হচ্ছে আইই, ভোল্টেজ হচ্ছে ভিবিই। আউটপুট হচ্ছে কারেন্ট হচ্ছে আইসি, ভোল্টেজ হচ্ছে ভিসিবি। সো আমি যখন বললাম যে ইনপুট এবং আউটপুটের রিলেশনটা কেমন, একটু দেখো ইনপুটের সিগন্যালটা দিলে সেই সিগন্যালটা কেমনভাবে এই বিজেটি বিহেভ করবে, এই বিজেটি ইনপুটে কীভাবে বিহেভ করবে এবং আউটপুটে কীভাবে বিহেভ করবে তা জানার জন্য আমার আগে জানতে হবে ইনপুট ভোল্টেজ কারেন্টের রিলেশন এবং আউটপুট ভোল্টেজ কারেন্টের রিলেশন। ওকে, ইনপুট ভোল্টেজ কারেন্টের রিলেশনটা একটু দেখি। ওকে, এদিকে থাকবে হচ্ছে ভিবিই বা ভিবি বলতে পারো, এদিকে হচ্ছে আই, তাই তো? আমার একদিকে থাকবে আই, একদিকে থাকবে ভিবিই, মানে বেজ ইমিটার ভোল্টেজ যেটা আছে সেটা থাকবে। তাহলে এই প্রথমে আমি চিন্তা করব যে এই ভিসিভি প্রথম কন্ডিশন রেখে, ভিসিভি প্রথমে 0 রেখেছি, আমি এটা 0 থেকে 058 এই 3টা ভোল্টেজের জন্য আমি কনসিডার করব। প্রথম যে গ্রাফটা আঁকবো সেই গ্রাফের জন্য আমি চিন্তা করব যে এই ভিসিভি ভোল্টেজটা হচ্ছে 0 আছে। সেই ক্ষেত্রে যদি আমি এই বেজ ইমিটার ভোল্টেজ ভিবিবি অথবা ভিবিই, এই জিনিসটা ভিবিবি, এখানে যদি একটা থাকতো তাহলে এটা হচ্ছে বেজ ইমিটার ভোল্টেজ, কিন্তু এখানে যদি একটা কিছু ইনপুট থাকতো তার জন্য আলাদা ভোল্টেজ নাম দিয়েছিলাম, সমস্যা নেই, একই কথা। তাহলে ভিবিই যদি আমি পজিটিভ মানে ফরওয়ার্ড বায়াস করে রাখি, তাহলে ডায়োড অন হয়ে যাওয়া মানে কি ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স আসবে। সো আমি কি করেছি, ওই ভিবিই আমি ডায়োডটা আঁকি, এদিকে হচ্ছে আমার বেজ, এদিকে হচ্ছে আমার ইমিটার। যখনই আমি একটা ফরওয়ার্ড বায়াস অর্থাৎ 0.7 ভোল্টের বেশি এই জাংশানে অ্যাপ্লাই করব, এই জাংশানে 0.7-এর বেশি অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে জাংশানটা কমে যাবে, মানে জাংশানের ভোল্টেজ 0.7-এর অতিরিক্ত হয়ে গেলে জাংশানটা অন হবে। সো গ্রাফটা এখান থেকে শুরু করে এই রকম গিয়ে এরকম, এটা হচ্ছে ভিসিবি যখন 0, ভিসিবি যখন 0 তখন আই কারেন্টটা মোটামুটি আমি এরকম পেলাম, আমি এরকম পেয়েছি। যখন ভিসিবি 0 রেখেছিলাম ওই কন্ডিশনের জন্য আমি ভিবিই যখন বাড়িয়েছি, ভিসিবি যখন 0 ছিল তখন ভিবিই যখন বাড়িয়েছি তখন গ্রাফটা মোটামুটি এইরকম লাইন শো করে। ওকে, এখন এই ভিবিই আমি এখন আপাতত চেঞ্জ না করে আগে এই ভিসিবিটাকে 5 ভোল্টে উন্নীত করে দিই। সো ভিসিবি এখন 5 ভোল্ট, রেখে দিয়েছি। এখন কি করব, এই ভিবিটাকে আবার প্রথম থেকে চালু করব, 0 থেকে শুরু করে আবার বাড়াবো। যদি 0 থেকে শুরু করে বাড়াই তাহলে গ্রাফটা আবার যেমন হবে এইরকম, ভিসিবি 5 ভোল্ট। একইভাবে 8 ভোল্টের জন্য যদি আমি করি, এটা মোটামুটি এরকম ভিসিবি 8 ভোল্ট। প্রতি ক্ষেত্রেই খেয়াল করো আমি কিন্তু 3টা ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি, 3টা ভেরিয়েবল। এই গ্রাফের জন্য ভিসিবি হচ্ছে 0,
জিরোর ক্ষেত্রে যখন আমি বেজ ইমিটার ভোল্টেজ বাড়িয়েছি তখন ইমিটার কারেন্ট একটা পেয়েছি। এর পরের ক্ষেত্রে কি করেছি, ভিসিবি অর্থাৎ কালেক্টর বেজ জাংশনকে ভোল্টেজটা একটু বড় করে দিয়েছি, রিভার্স বায়াস বেশি করে দিয়েছি। যখন রিভার্স বায়াস বেশি করে দিয়েছি সেই ক্ষেত্রে আবার জিরো থেকে যখন আবার শুরু করছি তখন গ্রাফটা আবার একটু এদিকে লেফট দিকে সরে আসছে, তাই না? লেফট দিকে সরে আসছে না? যখন সরে আসছে তখন দেখো ভিসিবি যা ছিল তার থেকে কারেন্টের পরিমাণ বেশি হয়েছে। কারেন্টের পরিমাণ বেশি না এখানে? এখানে কারেন্টের পরিমাণ বেশি না? এই একই ভোল্টেজের জন্য শুধুমাত্র কালেক্টর ভোল্টেজটা চেঞ্জ করার জন্য আগে দেখো এই পরিমাণ কারেন্ট পেতাম, তার থেকে এখন বেশি কারেন্ট পাচ্ছি, তাই না? এই যে এখানে ঘটনাটা ঘটতেছে, এই ঘটনার একটা নাম আছে, কেন ঘটনাটা এমন ঘটতেছে। এই ঘটনাটা ঘটার কারণ হচ্ছে কালেক্টর বেজ জাংশন। গতদিন আমি বললাম যে আর্লি ইফেক্টের একটা কনসেপ্ট আমি বলেছিলাম যে আমার বেসটা হচ্ছে খুবই ছোটো, বেসটা যেহেতু খুবই ছোটো, এখন যদি কালেক্টর বেজ জাংশনের ভোল্টেজটা আমি বাড়াতে থাকি, অর্থাৎ এই রিভার্স বায়াস ভোল্টেজটা বাড়াতে থাকি, তাহলে ওই যে ডিপ্লেশন লেয়ার আছে না, হ্যাঁ এটা হচ্ছে বেজ ইমিটার, এটা কালেক্টর। সো এইখানে যখন আমি নেগেটিভ ভোল্টেজ বড় একটা দিয়েছি তখন কি হচ্ছে, এই জায়গাটায় যে রিভার্স বায়াসের জন্য যে ডিপ্লেশন লেয়ারটা ছিল ওই ডিপ্লেশন লেয়ারটা বড় হবে, ডিপ্লেশন লেয়ারটা বড় হবে, বড় হতে হতে যদি এই কাছে চলে আসে, এর কাছে চলে আসে, তাহলে এই ডিপ্লেশন লেয়ারের উপর ইফেক্ট পড়বে না? এখানে এই ডিপ্লেশন লেয়ার যখন বড় হতে থাকবে তখন এই ডিপ্লেশন লেয়ারের উপর একটা ইফেক্ট পড়বে। কেন পড়বে? এদিকের কনসেন্ট্রেশন অনেক বেশি, সো ওদিকে খুব বেশি পেনিট্রেশন হবে না, ডিপ্লেশন লেয়ার খুব বেশি ওদিকে আগাবে না, কিন্তু এদিকে তো আমার বেজের কনসেন্ট্রেশন অনেক কম, সো অনেক বেশি পেনিট্রেশন এদিকে হয়ে যাবে। পেনিট্রেশন হয়ে গেলে তখন এই যে বেজ ইমিটার জাংশনের যে ইয়েটা ছিল, ডিপ্লেশন লেয়ারটা ছিল, ওই ডিপ্লেশন লেয়ারটা অটোমেটিক কমে যাবে। ওই ডিপ্লেশন লেয়ারটা কমে গেলে পরেই আগে যখন দেখো বেজ ইমিটার ভোল্টেজ 0.7 না দিলে অন হচ্ছে না, সে কিন্তু এখন 0.7-এর আগেই অন হয়ে যাবে, কারণ এই যে বেস কালেক্টর জাংশনে বড় একটা রিভার্স বায়াস দিয়েছি, ওই রিভার্স বায়াস কন্ডিশনের জন্য ওই রিভার্স বায়াস এই ডিপ্লেশন লেয়ারের উপর একটা ইফেক্ট ফেলছে। এই ইফেক্টটাকে বলা হয় আর্লি ইফেক্ট। ট্রানজিস্টর যখন অন হওয়ার কথা তার আগেই অন হয়ে যাবে। আর এমনিতে খেয়াল করে দেখো যে যখন ভিসিবি যখন জিরো ছিল তখন কারেন্টের পরিমাণ একরকম ছিল, ভিসিবি যখন বেশি হয়েছে কারেন্ট কিন্তু এই একই ভোল্টেজের জন্য কারেন্ট কিন্তু বেশি পেয়েছি, একই ভোল্টেজের জন্য বেশি পেয়েছি, কারণ এই ভিসিবির কিছু অংশ এই ভিবির সাথে যুক্ত হয়ে টোটাল ফরওয়ার্ড বায়াস হচ্ছে। বোঝা গেল? এটা ছিল হচ্ছে আমার কমন বেস কনফিগারেশনের জন্য ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা। আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কেমন ছিল? তাহলে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কি হবে? আউটপুটে কি আছে? আউটপুটের ভোল্টেজ কি? ভিসিবি। আউটপুট কারেন্ট কি? আইসি। আউটপুট কারেন্ট ভিসিবি, আউটপুট কারেন্ট আইসি। তাহলে প্রথমে আমি বলবো, শুরু করি এখান থেকে শুরু করলাম, এখান থেকে গেল এখানে। আমি বললাম এখানে আই ইমিটার হচ্ছে 5 মিলিঅ্যাম্পস, আই ইমিটার 10 মিলিঅ্যাম্পস, আই ইমিটার 15 মিলিঅ্যাম্পস, এবং এখানেও মোটামুটি এটা 15 মিলিঅ্যাম্পসের কাছাকাছি, এটাও 10 মিলিঅ্যাম্পসের কাছাকাছি, এবং এটা 5 মিলিঅ্যাম্পসের কাছাকাছি। এদিকে হচ্ছে নেগেটিভ ভিসিবি, নেগেটিভ ভিসিবি। ওকে, এই কন্ডিশনটা কি বলে? এই কন্ডিশন, এই গ্রাফটা দেখে আমি বুঝতে পারতেছি যে জিনিসটা, যে এই যে কালেক্টর কারেন্ট, এই কালেক্টর কারেন্টটা কখনোই কালেক্টর বেজ জাংশনের ভোল্টেজের উপর নির্ভর করে না। তুমি খেয়াল করো, কালেক্টর বেজের জাংশনের ভোল্টেজ আমি বাড়িয়েছি, এখানে কি কালেক্টর কারেন্ট পরিবর্তন হয়েছে? সো কালেক্টর কারেন্ট কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সো কালেক্টর বেজের জাংশনের উপরে কালেক্টরের কারেন্ট নির্ভর করতেছে না, নির্ভর করতেছে ই মিটারের কারেন্টের উপরে।
এই দেখো ইমিটারের কারেন্ট 5 মিলিঅ্যাম্পস হলেই কালেক্টরের কারেন্ট 5 মিলিঅ্যাম্পস, যদিও এক্স্যাক্টলি 5 মিলিঅ্যাম্পস না, কিন্তু যেহেতু যে আমি ছিল কি আই ই ইকুয়াল টু আই বি প্লাস আইসি, আই বিটা যেহেতু খুবই ছোট আমি কাছাকাছি ধরে নিয়েছি দুইটা কারেন্টকে। এখানে তিনটা পার্ট আছে, এখানে তিনটা পার্ট, আরেকটা পার্ট আঁকা হয়নি, আরেকটা পার্ট আঁকা হয়নি। আই ই যখন 0, সো আই ই যখন 0 তার মানে হচ্ছে এই যে বেজ ইমিটার জাংশন, বেজ ইমিটার জাংশনের যে ডায়োডটা ছিল ওই ডায়োডটা তখনও অন হয় নাই। ওই ডায়োডটা যখন অন হয় নাই তখন ইমিটার কারেন্ট 0, আর ইমিটার কারেন্ট 0 মানেই কালেক্টর কারেন্ট 0, 0-র কাছাকাছি, কারণ রিভার্সে একটা কারেন্ট থাকে, ওটা আমরা একটু আপাতত নেগলেক্ট করি, সমস্যা নেই। সো এই ইমিটার বা কালেক্টরের কারেন্টটা টোটালি নির্ভর করতেছে যে আমি বেজ ইমিটারে ভোল্টেজটা কেমন দিচ্ছি। বেজ ইমিটারে ভোল্টেজ দিলে আমি ইমিটার কারেন্টটা পাচ্ছি, ইমিটার কারেন্টটা পেলে আমি কালেক্টরের কারেন্টটা পাবো। সো এই অংশটাকে কি বলে, এইখান থেকে এই অংশটাকে স্যাচুরেশন, কি এটার নাম অ্যাক্টিভ রিজন, অ্যাক্টিভ রিজন, অ্যাক্টিভ রিজন। এই অংশটার নাম কি কাট অফ। কাট অফ মানে হচ্ছে বিজেডিটা এখন বন্ধ আছে, বিজেডিটা এখন বন্ধ আছে, দুইটাই রিভার্স বায়াসড, দুইটাই রিভার্স বায়াসড অথবা কোনো ভোল্টেজই অ্যাপ্লাই করা হয়নি। ওকে, সো এটা হচ্ছে কাট অফ। কাট অফ রিজন, এটাকে কি বলবো আমি, স্যাচুরেশন রিজন। এই তিনটা জিনিসের ব্যাখ্যাটা কি, অ্যাক্টিভ রিজন মানে হচ্ছে বেজ ইমিটার জাংশনটা আমার এখন ফরওয়ার্ড বায়াস, কালেক্টর বেজ জাংশনটা এখন আমার রিভার্স বায়াস। শব্দ হচ্ছে কোথায়, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। স্যাচুরেশন রিজন শব্দের অর্থ হচ্ছে, স্যাচুরেশনের শব্দের অর্থ হচ্ছে যে আমার বেজ ইমিটার জাংশন এবং কালেক্টর বেজ জাংশন দুইটাই ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস হয়ে যাওয়া মানে কি, সেটা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স নেবে, ভোল্টেজ বাড়তে থাকলে কারেন্টটা বাড়বে, ভোল্টেজ বাড়তে থাকলে কারেন্টটা বাড়বে, এর জন্য এখান থেকে কারেন্ট খুব বেশি বাড়ছে, কারেন্ট খুব বেশি বাড়ছে। ওকে, আর অফ রিজন মানে তো দুইটা ডায়োডই রিভার্স বায়াস হয়ে আছে অথবা দুইটা ডায়োডে কোনো কানেকশানই দেওয়া নেই। ওকে, সো আমি যদি বলি যে কমন বেস কনফিগারেশন, তোমরা কি বুঝতে পারছো ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা? ওকে, তাহলে আমরা এখন দেখব কমন ইমিটার কনফিগারেশন, এবং এটা হচ্ছে সব থেকে বেশি ইউজ হয়। এই কমন বেস কনফিগারেশন অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ হতে পারে না, কারণ হচ্ছে কি, এর আউটপুট কি ছিল, এর আউটপুট হচ্ছে আইসি কারেন্ট আর ইনপুট হচ্ছে আইই কারেন্ট। সো আলফা হচ্ছে আমার কারেন্ট গেইন ছিল, আলফা আমার কারেন্ট গেইন ছিল যেটা হচ্ছে আইসি বাই আইই। সো এটা নর্মালি লেস দেন অন হয়, সো কারেন্ট গেইন লেস দেন অন মানে এটা ভালো অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতে পারবে না। এটা ভোল্টেজ গেইনটা একটু বেশি পাওয়া যায়, কিন্তু দুইটা মিলে গুণ করলে পাওয়ার গেইনটা খুব বেশি হয় না। সো এই কমন বেস কনফিগারেশান, এই কনফিগারেশানটা অ্যাম্পলিফায়ার হিসেবে সাধারণত ইউজ করা হয় না, মোস্টলি ইউজ করা হয় কমন ইমিটার কনফিগারেশান। আমরা এখন আঁকবো হচ্ছে কমন ইমিটার কনফিগারেশান। কমন ইমিটার কনফিগারেশন। কমন ইমিটার মানে কি, কমন ইমিটারটা কমন,
এটা হচ্ছে বেজ, এটা ইমিটার, এটা কালেক্টর। বেজে কারেন্ট আইবি, কালেক্টরের কারেন্ট আইসি, ভিসি, এখানে কারেন্ট হচ্ছে আই। এখানে ইনপুট কি আর আউটপুট কি? আউটপুটটা আমি এখান থেকে নিতে পারবো, এখান থেকেও নিতে পারি, আবার এই দুই টার্মিনাল থেকেও নিতে পারি, যে কোনো এক জায়গা থেকে নিলেই হবে। আউটপুট, ইনপুট। আঁকা শেষ? ইনপুট ভোল্টেজ এবং কারেন্ট কি? ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ ভিভিই, কারেন্ট, কারেন্ট আইবি। এরপরে আউটপুট ভিসিই, আর আউটপুট কারেন্ট আইসি। তাহলে এখন আমরা যেটা দেখব যে ইনপুট কারেন্ট আইবি অর্থাৎ বেস কারেন্ট এবং বেজ ইমিটার ভোল্টেজের উপরে কীভাবে নির্ভর করতেছে, তাই না? তাহলে প্রথম যখন আমি, এখন আমার তৃতীয় ভেরিয়েবল কি? ভিসিই, কালেক্টর বেজ যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাও কিন্তু আমার এই ইনপুট ভোল্টেজের উপর ইফেক্ট ফেলবে। সো প্রথম যে কন্ডিশান সেটা হচ্ছে ভিসিই প্রথমে আমি ধরে নিয়েছি 0, ভিসিই প্রথমে 0। সো ভিসি যখন প্রথমে 0 ছিল তখন এটা হচ্ছে আমার ভিসিই 0। আমি কি করেছি? বেজ ইমিটার ভোল্টেজটা বাড়িয়েছি। বেজ ইমিটার ভোল্টেজ বাড়ার সঙ্গে সঙ্গে আইবি কারেন্টটা বাড়বে, এবং এই কারেন্টটা মনে রাখবো মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের হয় সাধারণত, খুবই ছোটো, কারেন্টটা খুবই ছোটো হয়, মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের। বেজ ইমিটার জাংশনটা যেহেতু অন হয়ে গেছে, অন হয়ে যাওয়ার কারণে ওই আইবি কারেন্টটা পাচ্ছি, আইবি কারেন্টটা হবে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে, নর্মালি হয়। যখন ভিসিই 0 ছিল, ওকে। একইভাবে আমি এই ভিসিটাকে এখন বাড়াবো। ভিসিই মনে করো এখন আমি 10 ভোল্ট দিয়েছি, অর্থাৎ আউটপুট টার্মিনালে একটা ভোল্টেজ দিয়েছি। সেক্ষেত্রে দেখা যাবে যে এই গ্রাফটা একটু রাইট দিকে শিফট হবে, ভিসিই 10 ভোল্ট। একইভাবে ভোল্টেজটা যদি আমি 20 ভোল্ট করে দেই সাপোজ, তাহলে এই গ্রাফটা এদিক থেকে গিয়ে এদিকে আসবে, ভিসিই। হ্যাঁ, ভিভি 0.7 ভোল্টের কাছাকাছি আসলে পরে অন হবে, কিন্তু পরবর্তীতে যখন ভিসিই অ্যাপ্লাই করতে থাকবো তখন ভিভিই 0.7 ভোল্টেজে আর কাজ হচ্ছে না, আরও বাড়তেছে।
এখন এইটা ব্যাখ্যা করবা কিভাবে? আমি বেজ ইমিটার ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্ট পাচ্ছি, কিন্তু যখনই আমি কালেক্টর ইমিটার ভোল্টেজ একটা দিয়েছি তখনই বেস কারেন্টের একটা পরিবর্তন হচ্ছে। বেস কারেন্ট কিন্তু নির্ভর করতেছে কালেক্টর ইমিটার ভোল্টেজের উপরে, তাই তো? এখন আমরা যদি দেখি কালেক্টর ইমিটার ভোল্টেজটা একটু দেখি, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে ইমিটার, তাই তো? এই VCE, তাই তো? VCE সমান কি লেখা যায়? কালেক্টর বেস প্লাস বেস ইমিটার লেখা যায় না? আমি যদি একটা KVL অ্যাপ্লাই করি তাহলে কালেক্টর বেস জাংশনের ভোল্টেজ প্লাস বেস ইমিটারের ভোল্টেজ, সো VCB প্লাস VBE, কালেক্টর বেস জাংশন। ওকে, এই দুইটা ভোল্টেজের যোগফল তো VCE, দুইটার যোগফল তো VCE। এখন কথা হচ্ছে যে এই লাইনটা সরে সরে যাচ্ছে কেন? এই কারেন্টের লাইনটা সরে সরে যাচ্ছে কেন এবং কারেন্টের পরিমাণটা কম হচ্ছে কেন, তাই না? প্রথম কথা হচ্ছে যে এই VB তো মোটামুটি আমি ফিক্সড রাখলেও এই লাইনটা সরেই যাচ্ছে, লাইনটা সরে যাচ্ছে না? VB ফিক্সড রাখলাম, কিন্তু যখনই আমি কালেক্টর ভোল্টেজ বাড়াই তখন এই লাইনটা সরে যায়, যে কারেন্টের পরিমাণ কমাই যায়। এর কারণটা তাহলে এইটা হচ্ছে, ধরে নিই আমি ফিক্সড, এটা হচ্ছে আমার ফিক্সড ওইটা হলে তাহলে চেঞ্জ হচ্ছে কোনটা? কালেক্টর বেস জাংশনের ভোল্টেজ, আবার আমি একটু ডিভাইসটা আঁকি। এটা ইমিটার, এটা বেস, এটা কালেক্টর, সো এই জাংশনটা খেয়াল করো, যখন কালেক্টর বেস জাংশনটা আমি 0 রেখেছিলাম ভোল্টেজটা, তার মানে এই ডিপ্লেশন লেয়ার যা ছিল তাই আছে। এখন আমি কি করব, কালেক্টর বেস জাংশনে ভোল্টেজটা একটু বাড়ালাম, মানে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তখন কি হবে? এই ডিপ্লেশন লেয়ারের উইথটা বড় হবে না? যেহেতু রিভার্স বায়াস করেছি, সো উইথটা বড় হবে। যখন উইথটা বড় হবে তখন এখানে ইফেক্টিভ এরিয়া কমে যাবে না? উইথটা বেড়ে গেল, ইফেক্টিভ এরিয়া এখানে কমে গেল না? যে উইথটা থাকার কথা, যেখানে ক্যারিয়ার থাকে, ডিপ্লেশন লেয়ার মানে কি? সেখানে কোনো ক্যারিয়ারের নাই, ক্যারিয়ার ওখানে শূন্য, ক্যারিয়ার নেই। তার মানে যে রিজিয়নটা এখন আছে, পড়ে আছে, এই অল্প একটু রিজিয়নে ক্যারিয়ার আছে, তাই না? সো যখনই ইলেকট্রনগুলো এখান থেকে এখানে আসবে, সো এখানে ক্যারিয়ারের সংখ্যা কমে গেছে, রিকম্বিনেশনের হার কমে যাবে না? প্রথম কথা চিন্তা করো, যখন এই ডিপ্লেশন লেয়ারটা বড় ছিল না, ছোট ছিল, একদম ছোট ছিল, তখন ক্যারিয়ারটা ইমিটার থেকে বেজে আসতো, সে অনেকটা জায়গা পেত না, রিকম্বিনেশন তখন ওর ভিতর হতে পারত, মানে বেশি পরিমাণে রিকম্বিনেশন হওয়ার সুযোগ ছিল, কারণ তখন ক্যারিয়ারের কনসেন্ট্রেশন ওই জায়গা বেশি ছিল, ডিপ্লেশন উইথটা কম ছিল। এই এতটুকু পথ যেতে হয়তো সে ধরে নাও সাপোজ চারটা ইলেকট্রন হোলের সঙ্গে রিকম্বাইন হলো, কিন্তু যখন এখানে ভোল্টেজটা আমি বাড়িয়ে দিচ্ছি, এই ডিপ্লেশন উইথটা বড় হয়ে গেছে। এই ডিপ্লেশন উইথটা বড় হয়ে যাওয়া মানে কি? ইফেক্টিভ ক্যারিয়ার কনসেন্ট্রেশনের যে উইথটা সেটা কমে গেল, তার মানে ইলেকট্রনটা এখন আর বেশি দূর যাওয়ার সুযোগ পাবে না, মানে ইলেকট্রনটা রিকম্বিনেশন হওয়ার সুযোগ বেশি পাচ্ছে না, কারণ এখানে ক্যারিয়ারের কনসেন্ট্রেশন কমে গেছে। সে কী করবে? সোজাসুজি এদিক দিয়ে বের হয়ে চলে যাবে। ওদিক দিয়ে যদি বের হয়ে যায়, বেজের পরে কারেন্ট, এখানে যে রিকম্বিনেশন হতো, ওই রিকম্বিনেশনের জন্য বেজে একটা কারেন্ট হতো না, তাহলে বেজের কারেন্ট এখন কমে যাবে না? আগে এখানে 100টা থাকলে এখানে 99টা এখন চলে যাচ্ছে। আগে যখন ডিপ্লেশন উইথ কম ছিল তখন এখানে 99টা না, ধরে নিই 95টা যেত, আর 5টা হচ্ছে রিকম্বিনেশনের জন্য ওখানে কমে যেত। তাহলে ওই যে 5টার জন্য একটা কারেন্ট, ওটা বেস কারেন্ট তৈরি করতো না? তাহলে এখন তো বেস কারেন্ট কমবেই, এই যে বেস কারেন্ট কমে যাচ্ছে, এই যে দেখো বেস কারেন্ট কমতেছে। আগে VCE যখন 0 ছিল তখন যে পরিমাণ কারেন্ট ছিল, VCE 10 ভোল্ট করার পরে কিন্তু কারেন্টটা এখন কমে গেছে। এর বিহাইন্ডের রিজনটা হচ্ছে এটা, যে আমার ডিপ্লেশন উইথটা কমাই দিচ্ছে। ডিপ্লেশন উইথ যখনই কমে যাবে তখন রিকম্বিনেশনের হারটা কমে যাবে, রিকম্বিনেশনের হারটা কমে গেলে অবশ্যই বেস কারেন্টটা কমতে হবে। তার মানে এখন হচ্ছে যে আমার ফরওয়ার্ড বায়াসিং করার জন্য বেশি পরিমাণে ভোল্টেজ দিতে হচ্ছে, তার মানে 0.7 ভোল্টের পরে গিয়ে বিজেইটা অন হবে। বুঝাতে পারলাম? ওকে, এখন কমন বেজ
লেফট পাশে চলে যাচ্ছে মানে কি বেসিক কারেন্টটা বাড়তেছে তখন এই ভার্টিক্যাল এরিয়াটা হচ্ছে, ভার্টিক্যাল লাইনটা হচ্ছে কারেন্টের জন্য, ভার্টিক্যাল লাইনটা হচ্ছে কারেন্টের জন্য। সো এখানে যত উপরে উঠবে কারেন্টটা তত বেশি বুঝতে পারবো। তো তুমি কি বোঝাতে চাচ্ছ আমাকে সেটা বল। কারেন্টটা বেশি হতেছে মানে তখন মানে এখানে যেরকম কমছে না, হ্যাঁ হ্যাঁ, বেসের এটা কারেন্টটা কমছে এখানে, আর ওখানে বেশি হচ্ছে। হ্যাঁ মানে কি মানে এই পাশে রাইটে যাচ্ছে মানে কি বেশি হইতেছে। হ্যাঁ, রাইটে গেলে মানে এখানে দেখা যাচ্ছে রাইটে গেলে বেশি হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে ভিসিবি যখন 0 ছিল সেখান থেকে উপরের দিকে আসলে কারেন্টটা বেশি হচ্ছিল, আর এখানে হচ্ছে নিচের দিকে গেলে কারেন্টটা কমতেছিল। মনে হচ্ছে একটা অপরটার উল্টা। এখানে কেন এটা হচ্ছে ও যে আর্লি ইফেক্টের জন্য বললাম, আর্লি ইফেক্টের কথা আসছিল ওখানে, যে এখন ডিপ্লেশন উইথটা কী হচ্ছে, পেনিট্রেট করে ঢুকে আসছে। ওই যে আর্লি ইফেক্টের কথা কি বলছিলাম, আর্লি ইফেক্টের কনসেপ্টে বলছিলাম যে এই ডিপ্লেশন, এই উইথটা তো কম, বেজের উইথটা তো কম ছিল। সো বেজের উইথটা যখন কম ছিল, আমি এখানে বড় একটা ভোল্টেজ যখন অ্যাপ্লাই করতাম, এই বেজ উইথটা ডিপ্লেট হয়ে যেত, একদম ক্যারিয়ার শূন্য হয়ে যেত, পেনিট্রেট করে চলে আসতো এই কাছে, এই ডিপ্লেশন লেয়ারের কাছে। এই ডিপ্লেশনের লেয়ারের উপরে এই ডিপ্লেশন লেয়ার ইফেক্ট ফেলতো। সো ওটা 0.7 ভোল্টের আগে অন হয়ে যেত। যদি এই ভোল্টেজটা বাড়াতে বাড়াতে এত বেশি করি, তখন এই টোটাল বেজের এরিয়াটা ডিপ্লেট হয়ে যেত। ডিপ্লেট হয়ে গিয়ে সে এই বেজ ইমিটার জাংশনের উপর প্রভাব ফেলত। তখন 0.7 ভোল্ট হওয়ার আগেই ও কিন্তু অন হয়ে যাচ্ছিল। এই জন্য আমি উপরের দিকে আসতেছিলাম, এই জন্য কিন্তু উপরের দিকে মানে যত ভোল্টেজ বাড়াচ্ছি লেফট সাইডে আসতো এবং কারেন্টটা বেশি হতো, ওকে। সব সময় মনে রাখবা যে বেজের কারেন্টটা কিন্তু অবশ্যই মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের হয় সাধারণত, নর্মালি মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে হবে কালেক্টরের কারেন্ট এবং ইমিটারের কারেন্ট, ওকে। এখন আসি এর আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা। এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে হবে। আকাশেশ অনেক বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে আমার কালেক্টর ইমিটারের ভোল্টেজটা আমি চেঞ্জ করতেছিলাম আর আউটপুট কারেন্টটা আইসি নিচ্ছিলাম, তাই তো। প্রথমেই খেয়াল করো যে আইবি কারেন্ট অর্থাৎ বেস কারেন্ট না থাকলে কালেক্টরের কারেন্ট কিন্তু আবারও 0। সো বেজে যদি তুমি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করো, বেস কারেন্ট না থাকলে আউটপুট কারেন্ট থাকবে না, মানে কালেক্টর কারেন্টও কোনো থাকবেই না। সামান্য থাকতে পারে, সেটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। ওই যেটা বলে যে মাইনরিটি ক্যারিয়ারের জন্য বলছিলাম, ডায়োডের রিভার্স বায়াসের জন্য একটা মাইনরিটি ক্যারিয়ারের কারেন্ট আসে, সেই কারেন্টটা সামান্য, সেটা মাইক্রো অ্যাম্পিয়ারের থেকেও অনেক ছোটো রেঞ্জে হতে পারে। হ্যাঁ, 10⁻12 থেকে -12 থেকে 10⁻14 বা 16 পর্যন্ত হতে পারে, ওকে। যখন 5 মিলিঅ্যাম্পস দিয়েছি অর্থাৎ গেটে যখন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি,
তখন আইসি কারেন্টটা পেয়েছি। এই মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্ট দিচ্ছি, পাচ্ছি কি রেঞ্জে? মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে। এটাও সেই একইভাবে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে দিব, মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে পাবো। এখানে তিনটা ভাগ আছে। এই পাশটাকে বলতেছি আমি স্যাচুরেশন রিজিয়ন, এই পাশটাকে বলতেছি আমি অ্যাক্টিভ রিজিয়ন, এবং এই পাশটাকে আমি বলতেছি কাট অফ রিজিয়ন। এটা হচ্ছে কাট অফ, কাট অফ, এটা হচ্ছে স্যাচুরেশন, স্যাচুরেশন, এটা হচ্ছে কালেক্টর ইমিটার ভোল্টেজের জন্য খেয়াল করো, বেজ ইমিটার ভোল্টেজের উপরে আমার নির্ভর করতেছে কালেক্টরের ভোল্টেজ। এখানে কিন্তু কালেক্টর ইমিটার ভোল্টেজের জন্য হালকা নির্ভর করে এই আইসি কারেন্টটা, খুব বেশি না, সামান্য নির্ভর করে। মানে কালেক্টর ইমিটার ভোল্টেজ বাড়াইলে দেখা যায় যে আইসি কারেন্টটা হালকা বাড়ে একটু। সো এই তিনটা রিজিয়ন হচ্ছে আমার কিসের জন্য? আউটপুট কারেন্ট, আউটপুট কারেন্ট এবং আউটপুট ভোল্টেজের জন্য। ওকে, এখন এই কনফিগারেশনের উপর বেস করে আমার বিজেডিটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের উপর কাজ করে, মানে অ্যাম্পলিফায়ার মতো কাজ করবে, মানে সিগন্যালকে বিবর্ধন করতে পারবে। এখন দেখি যে এইখানে তাহলে কিভাবে সে কাজ করবে। এর জন্য একটা লোড লাইন নির্ভর করে যে এই তিনটা রিজনের ভিতরে আমার বিজেডিটা অপারেট করবে কোথায়, অপারেটিং পয়েন্টটা কোথায় হবে। আমি এখানে অপারেট করতে পারি, তাই না? এখানে অপারেট করতে পারি, আবার এখানে অপারেট করতে পারি, বিভিন্ন ভোল্টেজ বিভিন্ন কারেন্টের রেঞ্জে অপারেট করতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি অপারেট করব কোন জায়গাটা? অ্যাকচুয়ালি অপারেট করার তো একটা জায়গা থাকতে হবে। তার জন্য একটা লোড লাইন ড্র করতে হবে, একটা লোড লাইন ড্র করতে হবে। সেই লোড লাইনের উপরে যখন এই গ্রাফগুলো মিলবে সেই জায়গাতে আমি অপারেট করব, তার বাইরে আমি অপারেট করতে পারবো না। তার বাইরে অপারেট করলে সিগন্যালটা বিবর্ধন হওয়ার বদলে সিগন্যালটা কেটে যাবে, সিগন্যালের মাথা কেটে কেটে যাবে। মানে এমন একটা জায়গা চুজ করতে হবে যে জায়গাতে সিগন্যালটা সম্পূর্ণরূপে পাস হতে পারে। তো এই লোড লাইন সম্পর্কে আমার জানতে হবে, সেই লোড লাইনটা আমরা একটু ড্র করি। আচ্ছা, এখানে যদি এটা ভিসিসি নাম দেয়, এখন এটার নাম হচ্ছে ভিসিই। এখানে একটা আইসি কারেন্ট গেলে এই ভিসিসি ইকুয়াল টু আইসি আরসি প্লাস ভিসিই, তাই না? এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। ভিসিসি হচ্ছে কালেক্টর টার্মিনালে একটা ভোল্টেজ সাপ্লাই দিয়েছে। এই ভোল্টেজটা ড্রপ কোথায় কোথায় হবে? একটা হবে এই রেজিস্টারে ড্রপ হবে, আর একটা হচ্ছে কালেক্টর ইমিটার জাংশনে ড্রপ হবে। এই দুটো জায়গায় তো ড্রপ হবে। তাহলে এই কালেক্টর ইমিটার ভোল্টেজটাকে কীভাবে লেখা যাচ্ছে? ভিসিই ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসি আরসি। এইটাকে আমি একটু অন্যরকমভাবে আঁকি এখন। হ্যাঁ, এটাকে এরকম না এঁকে, এই জায়গাটাও এরকম না এঁকে, এই ফিগারটাকে ওই ফিগারটাকে এক্স্যাক্টলি এভাবেও আঁকা যায়। ওভাবে না এঁকে আমি এভাবেও আঁকতে পারি। ওকে, এখন এই গ্রাফের উপর আমার একটা লোড লাইন আঁকতে হবে। সেই লোড লাইনটা হবে হচ্ছে কালেক্টরের সর্বোচ্চ কত কারেন্ট হতে পারে এবং এই ভিসিই ভোল্টেজটা সর্বোচ্চ কত বড় হতে পারে। এই দুইটা ভোল্টেজের উপর, এই দুইটা জিনিসের উপর নির্ভর করবে। একটা হচ্ছে আইসি ইকুয়াল টু যখন 0 তখন একটা পয়েন্ট বের করতে হবে। এই যে ইকুয়েশনটা, এটা কি লিনিয়ার ইকুয়েশন না এক্সপোনেনশিয়াল ইকুয়েশন? হ্যাঁ, লিনিয়ার ইকুয়েশন, মানে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের একটা ইকুয়েশন, এটা দিয়ে একটা স্ট্রেট লাইন আঁকা সম্ভব না? অবশ্যই একটা স্ট্রেট লাইন আঁকা সম্ভব। এই ইকুয়েশন থেকে একটা স্ট্রেট লাইন আঁকা সম্ভব। এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি বা সামথিং একটা কিছু, এটা স্ট্রেট লাইন আঁকা সম্ভব। স্ট্রেট লাইন আঁকতে গেলে একটা পয়েন্ট দিয়ে আঁকা সম্ভব? কয়টা পয়েন্ট লাগে? অ্যাটলিস্ট 2টা পয়েন্ট লাগবে। 2টা পয়েন্ট থাকলে একটা স্ট্রেট লাইন কীভাবে যাচ্ছে সেটা আমি নির্ভর করতে পারবো, মানে নির্ধারণ করতে পারবো। 2টা পয়েন্ট বের করার জন্য আমার কন্ডিশন দেয়া আছে যে আইসি ইকুয়াল টু যখন 0 হবে, অর্থাৎ এই বিজেডিটা যখন কালেক্টরে কোনো কারেন্ট নিচ্ছে না তখন একটা পয়েন্ট নিব। আবার একটা কন্ডিশন আছে ভিসিই
যখন 0 অর্থাৎ হাইয়েস্ট কারেন্টটা নিচ্ছে, যখন ম্যাক্সিমাম কারেন্টটা নিচ্ছে তখন আর একটা পয়েন্ট নিব। একবার হচ্ছে যখন 0 কারেন্ট নিবে, আরেকবার হচ্ছে যখন ম্যাক্সিমাম কারেন্ট নিবে। ম্যাক্সিমাম কারেন্ট নিলে তো এখান দিয়ে যত বেশি কারেন্ট যাবে তখন এই ড্রপটা 0 হয়ে যাবে। অনেক বেশি কারেন্ট গেলে টোটাল ড্রপটা আরসির ভিতরেই হয়ে যাবে, এখানে ভিসিই 0 হয়ে যাবে। এই দুইটা কন্ডিশনের জন্য আমি এই ইকুয়েশনটাকে এখন একটু যাচাই করি। আইসি যখন 0 তখন এই ইকুয়েশনটার কী পরিবর্তন হবে? আইসি যখন 0 এই ইকুয়েশনটার কী পরিবর্তন হবে? when আইসি ইকুয়াল টু 0 তখন ভি সি ইকুয়াল টু ভিসিসি, তাই তো? একটা পয়েন্ট পেলাম যখন আইসি ইকুয়াল টু 0 তখন ভিসি ইকুয়াল টু ভিসিসি। তার মানে কি একটা পয়েন্ট এই জায়গাটায় কোনো এক জায়গায় আসবে, কারণ এই লাইনটা, এই এক্স এক্সিসটাই তো আমার আইসির জন্য 0। এখানে যত উপরে যাব তত আরসি বাড়তেছে, এর নিচে যত আসবো 0। তার মানে এইখানে কোনো একটা পয়েন্ট আছে আমার, এইখানে কোনো একটা পয়েন্ট আছে। সেই পয়েন্টটার নাম দিচ্ছি, আমি ধরে নিলাম এইটা হচ্ছে এই পয়েন্টটা, যেখানে হচ্ছে আইসি ইকুয়াল টু 0, ভিসিই বা এটার নাম ভিসিসি দিতে পারি, এটা ভিসিসি। যদি কোনো কারেন্ট না আসে, আমি কেন বলতেছি ভিসিই ইকুয়াল টু ভিসিসি, এটা কেন বলছি খেয়াল করো। যখন আইসি আরসি রেজিস্টারের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, আমি একটা সাপ্লাই ভিসিসি রেখেছি, যদি কোনো কারেন্ট না যায় এইখানে কি কোনো ড্রপ হবে? কোনো ড্রপ হবে না। তাহলে ড্রপটা কোথায় হবে? এই ভোল্টেজটা তুমি অ্যাপ্লাই করে লিখেছি, ড্রপটা কোথায় হবে? টোটাল ড্রপটা হবে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝে, এটাকে বলতেছি ভিসিই। সো ওই ভিসিসি সমান ভিসিই হয়ে যাবে। ওকে, এই জন্য আমি ওই ইকুয়েশনটা ওইভাবে সাজিয়েছি। আরেকটা কন্ডিশন হচ্ছে আইসি হচ্ছে এখন ম্যাক্সিমাম, তার মানে ভিসিই ইকুয়াল টু 0। এই ইকুয়েশনে যদি ভিসিই ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে? when ভিসিই ইকুয়াল টু 0 মানে কি? আইসি ম্যাক্সিমাম। তাহলে ভিসিসি ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আরসি, তাই না? তাহলে আইসির মান কত হবে এখন? আইসির মান হবে ভিসিসি ডিভাইডেড বাই আরসি। সো আমি আইসিতে একটা পয়েন্ট পেলাম, এটা হচ্ছে একটা আইসি পয়েন্ট, ম্যাক্সিমাম কারেন্টের একটা পয়েন্ট। এই পয়েন্টের নামটা কি হচ্ছে? ভিসিসি ডিভাইডেড বাই আরসি, ভিসিসি ডিভাইডেড বাই আরসি। ওকে, সো আমি এখানে একটা পয়েন্ট পেলাম, এখানে একটা পয়েন্ট পেলাম। সো এটাকে যদি আমি সুন্দর করে জুড়ে দিতে পারি এখন, এটা একটা, এইখানে হচ্ছে ভিসিসি 0 বা ভিসিই 0, তাই না? মানে আইসি ম্যাক্সিমাম এই পয়েন্টটা, ভিসিসি এই পয়েন্টটা ভিসিসি 0 বা ভিসিই 0, এটা একটা পয়েন্ট। আর এই পয়েন্টটা হচ্ছে ভিসিসি মাইনাস আইসি হচ্ছে 0, আইসি 0। এই দুইটা পয়েন্ট দিয়েই তো আমি এই গ্রাফটা ড্র করেছি। এখন এটা হচ্ছে আমার লোড লাইনের গ্রাফ। এখন এইখানে এই কারেন্টের মানটা দেখো নির্ভর করতেছে কিসের উপরে? ওই কালেক্টরের রেজিস্টারের উপরে। কালেক্টরে কী পরিমাণ রেজিস্ট্যান্স লাগাচ্ছি তার উপরে কিন্তু কালেক্টরের কারেন্ট নির্ভর করতেছে। কালেক্টরে কী পরিমাণ রেজিস্ট্যান্স লাগাচ্ছি তার উপরে এই লোড লাইনটা এদিকে সরবে না এদিকে আসবে সেটা নির্ভর করতেছে। এই কালেক্টর কারেন্টটা অনেক কম হলে লোড লাইনটা এদিকে একটু হালকা সরতো না। সো কালেক্টরের যে রেজিস্ট্যান্স আছে তার উপর নির্ভর করে এই লোড লাইনটা কেমন হবে সেটা নির্ধারিত হয়। এই জন্য আমি কালেক্টরের রেজিস্ট্যান্স কতটুকু নেব স্পেসিফিক আমার রিকোয়ারমেন্টের জন্য, তা কালেক্টরের রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করা যাবে যে এই রিকোয়ারমেন্টের জন্য কালেক্টরের রেজিস্ট্যান্সটা কত হবে সেটা খুঁজে বের করো। তোমাকে কালেক্টরের রেজিস্ট্যান্স খুঁজে বের করতে পারতে হবে, না হলে তোমার এই ডিজাইনটা কাজে লাগবে না। কারণ তোমার তো স্পেসিফিক কিছু অপারেটিং পয়েন্ট থাকবে, যে পয়েন্টে তুমি অপারেশনটা চালাবা সেই ক্ষেত্রে তুমি কালেক্টরের রেজিস্ট্যান্স কত রাখবা তার জন্য তোমার কিছু ক্যালকুলেশন করতে হবে। কারণ তোমার কিছু রিকোয়ারমেন্ট থাকবে, ওই রিকোয়ারমেন্ট দিয়ে ক্যালকুলেশন করলেই কালেক্টরে কী পরিমাণ রেজিস্ট্যান্স লাগাতে হবে সেটা তুমি খুঁজে পাবো। এখন এই যে লোড লাইনটা পেলাম, এই বিজেটিটা
এই কনফিগারেশনের জন্য এই লোড লাইনের বাইরে কোনো জায়গায় অপারেট করানো যাবে না, এই লোড লাইনের উপরেই থাকতে হবে। অর্থাৎ এই যে আইবি ইকুয়াল টু 15 মাইক্রো অ্যাম্পিয়ার, এই কন্ডিশনের জন্য আমি শুধুমাত্র এই জায়গাটায় অপারেট করতে পারবো। আইবি ইকুয়াল টু 10 মাইক্রো অ্যাম্পিয়ার, এটার জন্য এইখানটায় অপারেট করতে পারবো, এখানে অপারেট করতে পারবো না, এখানে অপারেট করতে পারবো না, কোনো জায়গায় অপারেট করতে পারবো না যদি সেটা অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে চাই। ওকে, আবার এটা হচ্ছে 5 মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য। এটা গ্রাফটা কিন্তু ঠিকই শো করতেছে, কোনো সমস্যা নেই। আমি এদিকে গেলে ক্যারেক্টারিস্টিক্সটা ঠিক আছে, কিন্তু এই পয়েন্ট ছাড়া অন্য কোনো পয়েন্টে গেলে এ অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবেই না, ওর বিহেভিয়ারটা তখন ঠিকমতো কাজ করতে চাইবে না। সো আমি কি করেছি, ওর এই ক্যারেক্টারিস্টিক্সের জন্য আইভি 5 মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য এখানে যে ভোল্টেজটা পেয়েছি, এখানে যে কারেন্টটা পেয়েছি, এখানে হচ্ছে আইসি সামথিং এক্স, এখানে ভিসিই আইসি, শুধুমাত্র পার্টিকুলার এই ভোল্টেজ এবং এই কারেন্টের জন্যই এই আইসিটা আমি অপারেট করাবো, এর বাইরে আমি অপারেট করাবো না। এর বাইরে যদি অপারেট করাতে হয় তাহলে ওই আরসিটা চেঞ্জ হয়ে যাবে, ওই আরসিটা চেঞ্জ হয়ে যাবে, তখন চেঞ্জ হয়ে হয়তো অন্য কিছু হবে, কিন্তু ওই আরসির মান যখন ফিক্সড আছে তখন এর বাইরে এই আইসিটা অপারেট করবে না। এই আরসির মান যখন ফিক্সড থাকবে তখন ফিক্সড এই জায়গাতেই সে অপারেট করতে থাকবে। ওকে, এই লোড লাইনটা কীভাবে ড্র করলাম সেটা বোঝা গেল। বই থেকে আর একটু ভালো করে দেখে নিও যে জিনিসটা কীভাবে কাজ করে। ওকে, এখন এই যে কমন ইমিটার কনফিগারেশান, এই কমন ইমিটার কনফিগারেশানে আমি আউটপুট দুইটা জায়গা থেকে নিতে পারি। সব কিছু মুছে একটু পরিষ্কার করে ফেলি। আমরা আজকে একটা ম্যাথ করব। এই আমাদের কত সময় আছে? কত মিনিট? 1টা বেজে গেছে। আচ্ছা, এই বইটা চাইলে তোমরা একটা কিনতে পারো, বেশ বইটা খুবই ভালো। না, আচ্ছা, আমি ইমিটার কমন ইমিটার কনফিগারেশনের জন্য আউটপুটটা দুইটা টার্মিনাল থেকে নিতে পারি। একটা হচ্ছে ভিসিসি এবং কালেক্টর টার্মিনাল, আরেকটা হচ্ছে এই কালেক্টর টার্মিনাল এবং ইমিটার টার্মিনাল। আউটপুট দুই পাশ থেকে পাবো, এটা হচ্ছে আউটপুট। আমি চাইলে এখান থেকে একটা আউটপুট নিতে পারি, ওই রেজিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হতে পারে সেখান দিয়ে যে আউটপুটটা পাবো, অথবা ভিসিই এই আউটপুটটা নিতে পারবো। এখন যখন সিঙ্গেল স্টেজ হবে, অর্থাৎ এর সঙ্গে আর কোনো বিজেডিকে ক্যাসকেড করা থাকবে না, এমন হতে পারে যে 2-3টা বিজেডিকে আমি একসাথে অপারেশন করাইতে পারি, একটার সাথে আর একটা
জয়েন্ট করে, মানে এখানে থাকলো, এখান থেকে আউটপুটটা নিয়ে আরেকটা বিজেটির গেটে দিলাম, আরেকটা বিজেটির গেটে দিলে হয়তো সেখানে আরও আর একটা কিছু হচ্ছে, আরও আর একটা কিছু হচ্ছে, তাই না? এটা হচ্ছে মাল্টি স্টেজ, অর্থাৎ একটা বিজেটির আউটপুট নিয়ে আর একটা বিজেটির গেটে বা অন্য কোনো জায়গায় ব্যবহার করা। সো যখন আমি এটা করব, যখন এইভাবে আমি কনফিগারেশনটা সাজাবো, তখন আমি আউটপুট নিব VCE থেকে। আর যখন শুধু সিঙ্গেল স্টেজ, তখন আউটপুটটা আমি এখান থেকে নিতে পারি। এবং এটা এইখান থেকে আউটপুটটা নেওয়ার সময় যেটা করা হয়, একটা ক্যাপাসিটার ইউজ করা হয়, একটা ক্যাপাসিটার ইউজ করা হয়, মানে সিগন্যালটাকে সে শুধু পাস করবে, শুধু সিগন্যাল পাস করবে। একটা জিনিস চিন্তা করো, এই ক্যাপাসিটার কিন্তু কখনোই মানে ডিসি সিগন্যাল পাস করবে না, ও শুধু এসি সিগন্যাল পাস করবে। আমি যখন এই জায়গা থেকে আউটপুটটা নিব, তখন শুধু ডিসি আউটপুটটা পাবো, আর যখন আমি এইখান থেকে আউটপুটটা নিব, তখন আমি এসি আউটপুটটা পাবো। দুই রকমের হবে। এখান থেকে নিলে সিগন্যালটা যেরকম থাকবে, মানে পজিটিভ সিগন্যাল থাকবে, আর এখান থেকে নিলে ওই সিগন্যালের উল্টা সিগন্যাল একটা পাবো। এখান থেকে নিলে যেটা পাবো, এখান থেকে নিলে যেটা পাবো সেটার ড্রপ হচ্ছে ICRC, এই ভোল্টেজটা আমি পাবো। এখান থেকে যে কারেন্ট এবং এই ইসের গুণফল দিয়ে আউটপুট ভোল্টেজটা তো পাবো, তাই না? এখন এখান থেকে না নিয়ে যদি এখান থেকে নেই, তাহলে কি হবে? এখানে খেয়াল করো, তখন VCC কি 0 হয়ে যাবে, কারণ এই ক্যাপাসিটারের অ্যাক্রোসে আমি আউটপুটটা দেখতেছি, এই ক্যাপাসিটারের অ্যাক্রোসে আউটপুটটা দেখতেছি। জিনিসটা কি বুঝতে পারতেছো না? আচ্ছা, এই ইকুয়েশনটা খেয়াল করো, এই ইকুয়েশনটা খেয়াল করো, এই ইকুয়েশনটা যদি খেয়াল করো, তাহলে যখন আউটপুট আমি ওইখান থেকে নিব, তখন VCE 0, হ্যাঁ VCE 0, তখন VCC হবে ICRC, আউটপুটটা ওইখান থেকে নিলাম, ICRC সমান হলো। কিন্তু যদি আউটপুটটা আমি এখান থেকে নেই, এখান থেকে নেওয়া মানে কি, এটা ক্যাপাসিটারের অ্যাক্রোসে নিচ্ছি, ক্যাপাসিটারের অ্যাক্রোসে নিলে আউটপুটে কোনো এসি সিগন্যাল পাস হবে না, মানে ডিসি সিগন্যাল পাস হবে না। তখন কি হবে, এই VCC 0 হয়ে যাবে, VCC 0 হয়ে যাবে। VCC 0 হলে কী হবে, VCE সমান হবে IC মাইনাস RC। দুই ক্ষেত্রে আউটপুট IC ইন্টু RC, দুই ক্ষেত্রে আউটপুট কিন্তু IC ইন্টু RC, এটার ক্ষেত্রে IC ইন্টু RC, এটার ক্ষেত্রে মাইনাস IC ইন্টু RC, কিন্তু একটার ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি উল্টা। দুটাই এসি হতে পারে, কিন্তু ফেজ ডিফারেন্স থাকবে। এখানে এসি সিগন্যাল যেভাবে যাবে, এখানে এসি সিগন্যাল যদি এখান থেকে শুরু হয়, এখান থেকে এরকম শুরু হয়, এর উল্টাভাবে এখান থেকে ধরো শুরু হয়ে এরকম হবে, বুঝতে পারছো? মানে একটা উল্টা শিফট হয়ে যাবে। যদি এইখান থেকে আউটপুটটা নাও, আউটপুটটা এখান থেকে নিলে, প্রথম ক্ষেত্রে চিন্তা করো, আউটপুটটা এখান থেকে যাবে, এখানে আসলো, ওরকম আসলো তো। যদি তুমি ক্যাপাসিটারের অ্যাক্রোসে নাও, যদি ক্যাপাসিটারের অ্যাক্রোসে নাও, তাহলে ওই সিগন্যালটাই উল্টে যাবে, সিগন্যালটা ফ্লিপ হয়ে যাবে। ওকে, এটা ছিল মোটামুটি আমাদের বিজেটির কমন ইমিটার কনফিগারেশনের কথাবার্তা। কমন কালেক্টর খুব বেশি ইউজ হয় না, কিন্তু কমন কালেক্টরটা কীভাবে কমন করে সেটা একটু দেখাই দিই। এটা ইমিটার, এটা বেজ, এটা কালেক্টর। এই কমন কালেক্টর কনফিগারেশনকে অনেক সময় ইমিটার ফলোয়ারও বলা হয়, ইমিটার
ফলোয়ার সার্কিট বলা হয়। কমন কালেক্টর অথবা ইমিটার ফলোয়ার। ইমিটার ফলোয়ার সার্কিট। সে এখন বিজেটির কনফিগারেশন মোটামুটি আমাদের পড়া শেষ, 3টা কনফিগারেশনের ক্যারেক্টারিস্টিক্স দেখা শেষ। আমাদের এখন বিজেটির একটা জিনিসই বাদ আছে যে বিজেটিকে কীভাবে বাইসিং করা যায়। বিভিন্ন কনফিগারেশনে বিজেটিকে করার জন্য স্টেবল অপারেশন করার জন্য বিভিন্ন কনফিগারেশনে ওকে বাইসিং করা যায়। এটা দেখলাম, এতদিন যা দেখলাম হচ্ছে এর কনফিগারেশন। বিজেটি নর্মালি কীভাবে কাজ করবে, কমন বেস, কমন ইমিটার। এখনও আমরা রেজিস্ট্যান্স লাগাইয়ে বিভিন্নভাবে একে অ্যারেঞ্জমেন্ট করি নাই। এর পরবর্তী ক্লাস থেকে বিজেটির বাইসিং কীভাবে করা যায় আমরা সেইগুলো দেখব। ওকে, বিজেটি বাইসিং করতে হবে কেন, বাইসিং কেন করতে হবে? বিজেটিকে স্টেবল অপারেশন করতে হবে, এজন্য ওকে বাইসিং করতে হবে, না হলে বিজেটি ঠিকঠাক কাজ করবে না। বাইসিংটা সব ক্ষেত্রে একই মানে দরকার হয় যে বিজেটিকে ঠিকঠাক বা অন্য যে কোনো ডিভাইসকে ঠিকঠাক কাজ করানোর জন্য যে ভোল্টেজটা নর্মালি দিয়ে রাখা হয়, যে কারেন্টটা নর্মালি দিয়ে রাখা হয়, সেটা হচ্ছে বাইসিং কারেন্ট বা বাইসিং ভোল্টেজ। হ্যাঁ, ডিসি, নর্মালি ডিসি দিয়ে রাখা হয়। আবার নর্মালি অনেক সময় যে সিগন্যাল দিয়ে অন করা হয়, কিছু কিছু ক্ষেত্রে ডিরেক্টলি সিগন্যাল ইউজ করা হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে আগে থেকেই ডিসি দিয়ে রাখা হয়। আচ্ছা, এখন একটা বিজেটির একটা ছোট্ট একটা ম্যাথ দেখাই। হ্যাঁ, যে বিজেটির ম্যাথ অ্যাকচুয়ালি কেমন হয়। এখানে বলতেছে যদি ভিসিভি 4 ভোল্ট হয়, ভিভিই 0.7 ভোল্ট হয়, তাহলে ভিসিই কত? এখানে বলতেছে ভিসিবি যদি 4 ভোল্ট হয়, ভিভিই 0.7 হয়, তাহলে ভিসিই কত? কে বলবা? একদম সহজ, এই দুইটা তথ্য থেকে আমার ভিসিই বের করতে হবে। কালেক্টর ইমিটার ভোল্টেজ বের করতে হবে। ভিসিই ইকুয়াল টু হ্যাঁ, ভিসিই ভিসিবি ভিভিই, তাহলে উত্তর কত হবে? 4.7। তার মানে এখানকার ভোল্টেজটা হচ্ছে ধরো এখানে প্লাস মাইনাস ভিসিভি, এখানে প্লাস মাইনাস ভিবি, এই দুইটার যোগফল। গুড, হয়ে গেল। এরকম ম্যাথ থাকলে 1 মার্কসের, এরকম ম্যাথ থাকলে 1 মার্কসের। আচ্ছা, এখন ধরো এই ভিসিইটা
VCE 10 ভোল্ট আর সি 10 কিলো ওহম। What is the voltage across RC? RC এর অ্যাক্রসে কত ভোল্টেজ হবে সেটা বলো। এই দুইটা তথ্য দেয়া আছে, VCE 10 ভোল্ট, RC ইকুয়াল টু 10 কিলো ওহম, তাহলে আমার RC এর অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হবে? এক্স্যাক্টলি। আমার ভোল্টেজটা হচ্ছে এখানে হচ্ছে, এই ভোল্টেজটা হচ্ছে VCE, তাই না? এই VCE ভোল্টেজ দেওয়া আছে, তাহলে VCE ইকুয়াল টু ওখানে হচ্ছে VCC মাইনাস IC RC, তাই তো? আমার RC অ্যাক্রসে ভোল্টেজ বের করতে বলছে, তাই না? তাহলে IC অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? কত হয়? 30 মাইনাস 10, 20 ভোল্ট। এই IC RC কি তাহলে? ওই RCর অ্যাক্রসে ভোল্টেজের ড্রপ, এক্স্যাক্টলি। তাহলে এটার নাম হচ্ছে VCC, নাম যেটা VRC 20 ভোল্ট। ওকে, আচ্ছা। এখন এই ইকুয়েশন থেকে, এখান থেকে যদি আমি IC ক্যালকুলেট করতে বলতাম যে IC কত, এখান থেকে IC ক্যালকুলেট করতে বললাম যদি, IC কত হবে? IC কত হবে? VC বাই স্যার এই যে 20 বাই 10 কিলো ওহম, তাহলে কত হয় স্যার? কত? এখানকার ভোল্টেজ কত? এখানকার ভোল্টেজ কত? 20। এখানকার ভোল্টেজ 20, তাহলে এখানকার কারেন্ট বের করতে বলছে। কী হবে? IC কারেন্ট কত হবে? IC VC মাইনাস 20 ডিভাইডেড বাই RC। পার্থক্য আছে না? এই ভোল্টেজটা তো জিরো না, এই ভোল্টেজটা জিরো হলেই তা খাটতো। ওই ভোল্টেজটা যদি জিরো হতো তাহলে হতো, কিন্তু ভোল্টেজটা তো বের করেছি এখানে 20 ভোল্ট, সো ওই পয়েন্টের ভোল্টেজটা লিখতে হবে। ভোল্টেজের পার্থক্য হচ্ছে কত? 10 বাই 10 কিলো ওহম। এখানে হচ্ছে ভোল্টে আছে, তাহলে কারেন্ট কিসে আসবে? কারেন্ট কিসে আসবে? এক্স্যাক্টলি। সো 1 মিলিঅ্যাম্পস হচ্ছে কারেন্ট। আচ্ছা, এখন আরেকটা তথ্য যদি দেয়া থাকতো যে বেটা ইকুয়াল টু 500, বেটা ইকুয়াল টু 500, আমি তোমাকে বের করতে বললাম যে IB কারেন্টটা কত, বেস কারেন্টটা কত? বেস কারেন্টটা কত? বেটা কিসের গেইন ছিল? বেটা কমন বেস, কমন ইমিটার গেইন। বেটা ইকুয়াল টু IC ডিভাইডেড বাই IB। তাহলে IB কত হবে? IC ডিভাইডেড বাই বেটা, তাই তো? তাহলে কত হবে এখানে? ICর মান হচ্ছে 1 মিলিঅ্যাম্পস ডিভাইডেড বাই 500, যা হবে তাই। ওকে, ছোটোখাটো ম্যাথের নমুনা, বায়াসিং করার পরে একটু বড় বড় ম্যাথ আসবে তখন। হ্যাঁ, বায়াসিং যখন করতে যাব তখন একটু বড় বড় ম্যাথ। সো ম্যাথ খুব সোজাসাপটা থাকবে, একটু প্র্যাকটিস করো। ওই বইয়ের ভিতরে বিভিন্ন ম্যাথ দেওয়া আছে, কঠিন মনে হলে আমাকে একটু জিজ্ঞেস করো। হ্যাঁ, আমি স্পেশালি কিছু ম্যাথ নিয়েও আলোচনা করব লাস্টের দিন। ওকে, ওই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবা। তাহলে মোটামুটি আমাদের বিজেটির অপারেশান, বিভিন্ন কনফিগারেশনের অপারেশান আমাদের শেষ। আগামী ক্লাস থেকে আমরা বায়াসিং শুরু করব। ওকে, সো আজকের মতো তাহলে এ পর্যন্তই।